আজকে আমরা আলোচনা করব অধিকার নিয়ে। অধিকার জিনিসটা কি? অধিকার, যেটার ইংরেজি হলো রাইট। তো বলছি যে এর প্রি রিকুইজিট, কোন আগাম পূর্ব শর্ত আগে থাকতে কোন জিনিসটা থাকলে এবার ওই সমাজে অধিকার ধারণা হাজির। অর্থাৎ অধিকার ধারণা আপনি চাইলেই কোনো সমাজে হাজির পাবেন না, তখনই পাবেন যখন আগে অন্য একটা কিছু জিনিস হয়েছে। তাহলে অধিকারের পূর্ব ধারণা সেটা সেটা কি, ওটা আমরা জানবো এখানে। ফলে অধিকার ধারণা আসার আগে সব সমাজে সবসময় অধিকার ধারণা ছিল না। অধিকার ধারণাটা কোনো সমাজে তখনই হাজির হবে যখনই সেই সমাজে ব্যক্তিবোধ আসবে। আবার সেই ব্যক্তিবোধে আপনাদেরকে আমি নিয়ে যেয়ে ঢুকাচ্ছি। ব্যক্তিবোধ মানে ব্যক্তি স্বাধীনতা, তার একটা অংশ। ব্যক্তি প্রপার্টি তো বটেই, সবচেয়ে আর্লি আসে। আর ব্যক্তিবোধের ভিত্তিতে একটা রাষ্ট্র ধারণা, মানে একটা শাসন ব্যবস্থার ধারণা। ব্যক্তিবোধের ভিত্তিতে শাসন ব্যবস্থার নামই হলো রিপাবলিক। এই কথাটা আরেকবার লিখে দিই, ব্যক্তিবোধের ভিত্তিতে শাসন ব্যবস্থার নাম হলো, প্রথম যে শাসন ব্যবস্থা, এটার নামই হলো রিপাবলিক। অর্থাৎ রিপাবলিক ধারণার আগে ব্যক্তিবোধের ধারণা সমাজে হাজির হতে হয়। আরেক দিক থেকে বললে ব্যক্তিবোধের ধারণাটা আমি বলেছিলাম আরেক জায়গা থেকে রেনেসাঁর ধারণা আসতে হয় সমাজে, গ্লোবাল সমাজে। রেনেসাঁ থেকে এনলাইটেনমেন্ট, তার থেকে আপনার রিপাবলিক। যখন পলিটিক্যাল ব্যক্তি এসে গেছে, এই যে এটাকেই বলছে পলিটিক্যাল। তাহলে পলিটিক্সের ধারণা আসবে এখন, পলিটিক্যাল। এর আগে সমাজে কোথাও পলিটিক্সের ধারণা নাই। হোয়াট ইজ পলিটিক্স কেউ জানে না। এটাই ইউরোপের সমাজে প্রথম, ইংল্যান্ডে হয়েছিল। প্রথম ধারণাটা এসেছিল 1648, 48-50 এরকম সময়, 50ও বলতে পারে, টু বি অন দ্য সেফ সাইড। আসেও শেষ হয়নি, এটা গেড়ে বসতে আরো 300 বছর লাগছে। ডালপালা স্ট্যাবিলিটি মেনে ইউরোপের সমাজে প্রতিষ্ঠিত হতে আরো 300 বছর লেগে গেছে। এটাই বলেছি, ইংল্যান্ডে 1932 সালের আগে সার্বজনীন সবার ভোটের অধিকার নাই। আজকে যেটা খুব সহজ মনে হয়, বাংলাদেশে ভোটের সার্বজনীন বলার দরকার কি? ভোট তো সবাই দিবে, 18 বছর হয়ে গেলেই সবাই ভোটার, খুব ইজি মনে হচ্ছে। এটা 32 সালের আগে ইংল্যান্ডেও ছিল না, শুনলে অবাক লাগবে। 32 সাল মানে তখন তো অলরেডি আমরা ব্রিটিশের আন্ডারে। তাহলে আমরা রাজনীতি শিখলাম কই থেকে? তখন তো অলরেডি কংগ্রেস বলে দল হয়ে গেছে। অর্থাৎ তখন ইংল্যান্ডেই সার্বজনীন ভোটাধিকার নাই। ব্যতিক্রম কি কি আছে আবার দেখেন। আমেরিকাতে বিপ্লব হয়ে গেছে 1776 সালে, রিপাবলিক বিপ্লব। রিপাবলিক কনস্টিটিউশন হচ্ছে 1776-এ। আমি সালগুলো কাছাকাছি রেখে কম্পেয়ার করে এটা বোঝার চেষ্টা করেন। বিশেষ করে কমিউনিস্টদেরকে বলবো, তাদের এত প্রিয় প্যারিস বিপ্লব, সেটার সময় হলো 1789। এই যে আমি প্রায় বলি, আমেরিকানদের রিপাবলিক হওয়ার 13 বছর পরে। ফলে কার্ল মার্কস ওটা প্রশংসা করেছে বলে আপনারা তো গদগদ হয়েন না প্যারিস কমিউনের নাম শুনে। খোদ কার্ল মার্কসও জানতো না যে আমেরিকান বিপ্লবটা কি বিপ্লব, চেহারা কি কি আছে ওখানে, কি নাই এখানে, কার্ল মার্কসের কোনো ধারণা ছিল না। না থাকার সবচেয়ে বড় কারণ হলো সেকালে ধারণা কোথায় পাবে? নিশ্চয়ই পত্রিকায়, যেতে পারে কন্টেম্পোরারি নিউজ, তৎকালীন, মানে সমসাময়িক ঘটনা বলে ঘটনা। তাহলে এগুলো একমাত্র নিউজ পেপারে ছাড়া তো কোথাও পাবো না। বইটা তো লেখা হয় নাই তখন, বইটা আসবে তো আরো নাহলে 50-1 বছর সময় লাগবে। যে কথা বলতেছিলাম, তার মানে যে দেখেন এই যে সালগুলো দিলাম আমি এই জন্য যে রিপাবলিক ধারণাটাও গেড়ে বসতে কত সময় লাগছে এটা বোঝার চেষ্টা করেন আপনি। শুরুটা বলতেছি 1650-এ আসতেছে ফার্স্ট রিপাবলিকের ধারণা। আর বড় করে যে রেনেসাঁ, এনলাইটমেন্ট, রিপাবলিক আসতে গেলে, রিপাবলিক আসলে তখন এর পলিটিক্যাল এই ধারণাগুলো আসতেছে। এর আগে পলিটিক্স বলে কিছু নাই। কাকে কি বলে এটা জানেন। আজকে আলোচনায় কিন্তু পলিটিক্স শব্দটা কি, এর ধারণা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হবে। এটা বলছি আমি সবকিছু, কিন্তু শেষে গিয়ে যে জায়গায় ঠেকবো সেটা হলো অধিকার। অধিকার ধারণা তখনই সমাজে আসবে যখন সমাজে অলরেডি ব্যক্তিবোধ আসছে। কোন ধরনের ব্যক্তিবোধ? এই যে পলিটিক্যাল ব্যক্তিবোধ যখন না আসবে। ব্যক্তিবোধটা আমি বলেছি নবীন আমলেও আসছে। আপনি তো সম্পত্তির ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন, এটা প্রাইভেট প্রপার্টি, প্রপার্টি ওন বাই প্রাইভেট সিটিজেন, অর্থাৎ ব্যক্তি হিসেবে, অন্তত সম্পত্তির মালিক হিসেবে তো সে ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি সে না। এ রাজনীতি ব্যক্তি আসতে দেখেন কত সময় লাগতেছে। অফিসিয়ালি বললে 1650-এর আগে তো নাই।
শাসন ব্যবস্থার সিস্টেম হিসেবে, পলিটিক্যাল সিস্টেম হিসেবে আসতে সময় লাগতেছে। এটা এই যে আমেরিকাতে হলো 1776, এটা ফ্রান্সে, ইংল্যান্ডের টাইম বলেছি একেবারে পরিপূর্ণ আসতে সময় লাগছে 1932 সাল। তাহলে তফাৎগুলো বোঝার চেষ্টা করে কত সময় লাগতেছে। ইংল্যান্ডের সবচেয়ে বেশি সময় লাগবে, একটা অন্য কারণ আছে। ইংল্যান্ডে কোনো কিছুই বিপ্লবীভাবে করতে দিলে সেটা হয় না, এটা কাজ করে না। এটা খুব কনজারভেটিভ সোসাইটি, ওই অর্থে পুরনো কোনো কিছু সহসা ফেলে দিতে চায় না। এই জন্য দেখেন 1650 আর কোথায় 1932, 1650 সালে প্রথম রিপাবলিক সেখানেই আসছে। বেশি দিন লাগে না, 1650 থেকে 20 বছরের মধ্যে রাজতন্ত্র আবার ফিরত আসছে প্রত্যেকটা দেশে, এমনকি ইংল্যান্ডে এই ফ্রান্সে 1790 যে প্যারিস বিপ্লব, এরপরে আবার রাজতন্ত্র ফেরত আসছে। ফেরত এসে আবার করতে করতে 1850-এর পরে এটা একটা লোককে বলার মতন এটা হয়েছে। তার উপরে দেখেন এটা ফ্রান্সের পঞ্চম রিপাবলিক, এই কথার মানে বুঝেন, মানে হলো এটা পাঁচতম কনস্টিটিউশন, এটাকে 4বার কনস্টিটিউশন লেখা হয়েছে আর ভাড়া দিতে হয়েছে। এগুলো দিয়ে বোঝার চেষ্টা করে। একটা ধারণা আসা এত সহজ জিনিস না। ধারণাটা প্রথমে আসা এক জিনিস, আর ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আরেক জিনিস। কমিউনিস্টদের বেশিরভাগ ধারণাগুলো থিওরিটিক্যাল, বইয়ে আছে, হ্যাঁ তাহলে এটা আছে সমাজ। আরে বাবা, এই যে ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত হইতে, মানে সমাজের ভিতরে ঢুকে যেতে কনস্টিটিউশন আছে, সমাজে প্রতিষ্ঠিত না। ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে একটা মুভমেন্ট এই শতকে শুরুবে কেন? ব্ল্যাক লাইফ ম্যাটার্স, ব্ল্যাক লাইফ, এই যে একটু আগে দেখালাম আপনাদেরকে 1776 সালের আমেরিকান রিপাবলিক হয়েছে। নেগেটিভ দিকটা শুনে রাখেন এখন। এই 1776 সালের আমেরিকান কনস্টিটিউশন যখন শুরু হয়, যখন ফার্স্ট, এই কনস্টিটিউশনের ব্ল্যাকরা নাগরিক না। দিলাম না গোড়া টাকাইটা কেন? হিস্টোরিক্যাল একটা কারণ আছে। কারণটা হলো যে আমেরিকান বিপ্লব মানে কার বিরুদ্ধে, কে বিপ্লব করলো? আচ্ছা, যে লোকটা আমেরিকান বলা হচ্ছে, এই লোকের এথনিক অরিজিন কি? এথনিক মানে বুঝছেন আপনি? ঠিক যেমন আমরা বাঙালি, আমরা কোথেকে আসলাম? আমরা হলো সিন্ধু সভ্যতার অংশ, তাহলে আমাদের এথনিক অরিজিন ওখানে আছে। গুজরাটি, ওরাও এথনিক অরিজিন, ওই একই সিন্ধু সভ্যতা, তাহলে এগুলোকে বলে এথনিক অরিজিন। তাহলে আমেরিকানদের, সাদা চামড়ার আমেরিকানদের এথনিক অরিজিন কোথায়? ওরা কি আমেরিকায় জন্মগ্রহণ করছে? বাপ 14 পুরুষ, এথনিসিটি। এইটাই হলো 1610 সালে প্রথম ব্রিটিশে গিয়ে আমেরিকা দখল করে, কলোনি বানায়। দখল দেশে দখল না, এটা কলোনি দখল। এই প্রথম শুরু হয় 1610, 1604 এরকম সময়। ভার্জিনিয়া হলো প্রথম কলোনি। তাহলে ওরা অরিজিনালি এথনিক অরিজিন হিসেবে তারা অ্যাংলিকান। অ্যাংলিকান মানে হলো, অ্যাংলো শব্দটা এথনিক নাম। আমাদের যেমন বঙ্গ, বাংলা, এগুলো হচ্ছে এথনিক নামের সঙ্গে রিলেটেড শব্দ, বাঙালি থেকে আসছে। ঠিক ওদেরও এথনিক নামটা হলো অ্যাংলিকান বলতে যা বোঝায়। তাহলে ওরাই দখল করতে গেছিল, দখল করেছিল আমেরিকাকে। এবার ওখানে দু ধরনের ক্লাস ছিল। একটা ক্লাস হলো যারা কলোনির মাস্টার, যারা কলোনির জাহাজ কেনার কষা আছে, আরেকটা দেশকে দখল করে যারা সবচেয়ে বড় ব্যবসায়ী কিন্তু ওই আমলের, এই হলো এক ধরনের জাত। আরেকটা হলো তো ইংল্যান্ডের যেসব চাষা ভুষা মফস্বলের জমি ছিল, এখন আর নাই, অপর জমিতে খাইতে চলে পেট ভরে, ওদেরকে দেখে নিয়ে গেছিল জাহাজে ভরে ভরে, ওই কলোনিতে বসাই দিছিল। তাহলে এই যে দুটো ক্লাস, এই দুটো ক্লাসের মধ্যে শেষ মারামারিটা হয় 76 সালে। তো তাইলে যে কথা বলছিলাম, তাহলে ব্ল্যাকদের সাথে ব্ল্যাকদের ইয়ে নাই কেন? উত্তর হলো যে ব্ল্যাকদের সাথে যারা নিয়ে গেছিল যে ক্লাসটা, ওই ক্লাসটা ব্ল্যাকদের সাথে আঘাত করে। কারণ ব্ল্যাকরা যারা নিয়ে গেছিল মহাজন, আর কি মহাজনের এমন কি সংখ্যায় হবে যে তারা যুদ্ধ করতে পারলো, ফিজিক্যাল অস্ত্র নিয়ে যুদ্ধ হচ্ছে। ওরা বুজুং বাজুং দিয়া এই কালোদেরকে ওদের পক্ষে নিছিল। 1776 সালের যুদ্ধটা, মাঠের যুদ্ধটা কিন্তু ব্ল্যাকদের সাথে হয়েছিল। আবার কন্ট্রাডিক্টরি আছে, ওই যে আপনি জর্জ ওয়াশিংটন, হ্যান যত আপনার শুরুর দিকের নাম পাবে, প্রত্যেকে ছিল দাস ব্যবসায়ী। কি কইলাম আমি? ফলে শুরুর দিকে তারা কেই স্বাধীনতা, মানে তারা ইকুয়াল নাগরিকত্ব পায় না।
এটা পাইছিল প্রায় 80 বছর পরে, 1860 থেকে 65। ইন্টারনেটে খুঁজবেন, বলবে আমেরিকান গৃহযুদ্ধ কবে। এইটা হলো সে আমেরিকান গৃহযুদ্ধ টাইম, 60 থেকে 65, প্রায় 80 বছর পরে। দেখেন 80 বছর বেশি হবে। কেন যুদ্ধ লাগছিল? এই যে ব্ল্যাকরাও তখন বলতেছে আমরা ইকুয়াল রাইট চাই, আমরা কনস্টিটিউশনাল রাইট নাই, আমি তো এখন দাস হয়ে আছি। এই মুভমেন্টে গৃহযুদ্ধ মানে বুঝতে পারতেছেন, ঘরের ভিতরে লাগছে এগুলা। এইটা সামলাইতে না পেরে ফাইনালি এগ্রি করে নেয়। কিন্তু আবার সেই কিন্তু এই কনস্টিটিউশনে তারা একমত হয় যে ঠিক আছে তুমি আমার মতো নাগরিক। কিন্তু বাস্তবে এই আমলে এসে, এই 2026 সালে এসেও দেখা যাচ্ছে একটা পুলিশ কালো লোক অপরাধ করছে, ওটা ধরে এমন পিটান পিটাইতেছে যেটা সাদা লোক হলে তো চিন্তা করতে পারে না। এটা আপনি কোনো একটা পাড়ায় যাচ্ছেন, এটা হলো কালোদের পাড়া, পুরে মা ওখানে চুরি চাচ্চুরি বেশি, যেমন পুলিশের অত্যাচার বেশি, এরকম হাই ইনকাম সবচেয়ে খারাপ কালোদের। এই জিনিস চলে আসতেছে। এই জন্য লাস্টে এই মুভমেন্টে এমন ধাক্কা দেয়, লাস্টে ওরা বুঝে যেতে আমাদের সমাজ ভেঙে লাগতো। তখন জাজেরা এগিয়ে আসে, এই ব্ল্যাক লাইফ ম্যাটার্সটা বলে এবার বলে যে তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে আমাদের সিদ্ধান্ত বদলাবো। কোনো একটা কালো মানুষ যদি বাদী হয়, তাহলে আমরা অবশ্যই সে ব্যাপারে খুবই সতর্ক থাকবো, সে যেন অ্যাকচুয়াল অধিকার কম না পায়। এই হচ্ছে ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্টের পরিণতি। তার মানে কি হলো, কনস্টিটিউশন শুধু ইকুয়াল রাইট হলা, কিন্তু বাস্তবায়ন না হয় নাই তো। 1776 কি আজকে? এই যে ট্রাম্প 250 বছর পালন করতে যাচ্ছে, পারবে না, ফাইনালি ফেল করছে। এনিওয়ে 250 বছর হয়ে গেছে আমেরিকান স্বাধীনতা, তা 250 বছরেও তো এখন ওটা বাস্তবায়ন হয় নাই। এটা হলো কমিউনিস্টের প্রবলেম। একটা জিনিস ধারণাটা আসা আর ধারণাটা সমাজে ঢুকে যাওয়া, গেঁথে যাওয়া আলাদা জিনিস। তো আমি একটু আগে দেখালাম আপনাদেরকে যে খোদ ইউরোপেই তো 350 বছর লাগছে রিপাবলিক ধারণা আসা, রিপাবলিক ধারণাটাকে প্রতিষ্ঠিত করে ফেলা, সমাজে অভ্যাসের ভিতরে এনে ফেলা। এনিওয়ে আমি এখন মূল জায়গায় যাচ্ছি। তাহলে রিপাবলিক ধারণা দাঁড়ায় আছে ব্যক্তিবোধের উপরে। ব্যক্তিবোধ বললে খুব কম বলা হলো, ব্যক্তিবোধ কথাটা কেন বলেছি? এই ব্যক্তিবোধটা নাই নবীর আমলে, বোধটা নাই, ব্যক্তি আছে, ব্যক্তি সম্পত্তি আছে, ব্যক্তিবোধ একটা আলাদা জিনিস। সেন্স যা আমি ইন্ডিভিজুয়াল, এটা আলাদা জিনিস। আপনি পাইছেন সম্পত্তির ভাগ দিতে আছে বাপে, নিচ্ছেন খাইছেন, তেল লাগে ব্যক্তি কি সম্পর্ক? পরিপূর্ণ ব্যক্তি বলতে যা বুঝে, অত পরিপূর্ণ ধারণা না আসলেও আপনি সম্পত্তির মালিক হইতে পারেন, কিন্তু ওই সম্পত্তিটা যে ব্যক্তি সম্পত্তি ওটাও আবার বুঝেন নাই, পাইছেন নিচ্ছেন, ওটা এরকম আর কি। তাহলে বোধ হিসেবে যখন আসবে, বোধ হচ্ছে প্রিলুড, আগামবাণী। আগে বোধ শক্তিতে সেন্সে আসতে হয় এটা, তারপরে একটা পলিটিক্স আসবে, পলিটিক্স পরে। বোধ একটা পর্যায়ে পৌঁছলে, ম্যাচিউর হলে তারপরে পলিটিক্স হবে এটা। সো বোধ হচ্ছে তার শুরুর দিক। আর বোধেরও আগে আবার একটা সেন্স থাকবে, ওই যে আপনি সম্পত্তি পাইছেন কিন্তু এটা যে ব্যক্তি বোধ তা বোঝেন নাই, এটা এখনো বুঝতেছে না। এখনো ভাবতেছে আমাদের বেস্ট, মুসলমানদের জন্য বেস্ট শাসন হচ্ছে খেলাফত। কি বলবেন? ওকে বোঝানোই গেল না, এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমি যে খলিফার দেশে ব্যক্তি বলে কেউ ছিল না। কোন খলিফার দেশে খলিফা আর শাসিত যারা, এটা তো শাসন, আপনারা আইডিয়াটাকে আনতেছেন, এটা হলো শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এক না। রাষ্ট্র তখনই বলবেন যখন এটা রিপাবলিক বলে মেনে নেওয়া হয়েছে। রিপাবলিক শব্দের আগে রাষ্ট্র বলে কোনো শব্দ নেই, শাসন আছে। নবীর আমলে শাসন আছে, এখনো শাসন আছে। এখনকার শাসনটা রিপাবলিক শাসন, এই হচ্ছে ফারাক হয়ে যাচ্ছে। কি টাইপের শাসন? তাহলে শাসন আপনাদের যেটা খলিফা শাসন, খলিফা শাসনের আমলে খলিফার সাথে বাসিন্দাদের সম্পর্ক হলো প্রজার, ওটা একটু খেয়াল রাখেন। ব্যক্তিবোধ আসে নাই, এটা মুখ্য জিনিস। এইবার ব্যক্তিবোধ পরিপূর্ণভাবে দাঁড়ালে, পলিটিক্স আসলে পরে এরপরে অধিকার আসবে। এর আগে অধিকারের ধারণা নাই। হচ্ছে আমার কথাটা সার, কথাটা আগে বলে দিলাম, এখন আরো ডিটেল ভেঙে 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 বলবো কথাটা। তাহলে মূল জিনিস হচ্ছে আবার সে ব্যক্তিবোধে যাচ্ছে। আমি আপনাকে রিপাবলিকে যেতে হবে, যদি পলিটিক্সে দেখতে হয়। পলিটিক্স যদি না থাকে তাহলে পলিটিক্স ধারণাটা থাকতে হবে। আমি আজকে জোর দিব হোয়াট ইজ পলিটিক্স, এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে। ও রাজনীতি দল বুঝলেন, ওই যে আওয়ামী লীগ বিএনপি, বুঝছিস না? আমার বুঝছি বুঝছি, রাজনীতিও বুঝি তো আমি। আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন তো, 1947 সালের আগে রাজনীতি কি জিনিস? রাজনীতি দল, ওকে,
মুসলিম লীগের জন্ম হচ্ছে 1906 সালে। 6 সালের আগে আপনি রাজনৈতিক দল কি তা জানতেন? আবার এমন এক সময় এটা, যে সময় হোল ইন্ডিয়া চালানোর জন্য এই দল কি ক্ষমতা যেতে পারে? না, প্রশ্নই আসে না। কি বলেন, ব্রিটিশরা ক্ষমতা আছে না? তাহলে এরকম একটা সময় আপনি প্রথম শব্দটা শিখছেন রাজনীতি, পলিটিক্স, কিন্তু জিনিসটা কি আসলে তখনও বুঝেন নাই। আপনার মওদুদির কথাই ধরেন, মওদুদি স্টেট চলে যাচ্ছে যে এইসব পলিটিক্স, অধিকার, ব্যক্তিবোধ দরকার নেই, মানে না আছে। মওদুদি সাহেব ঘুরেই কোন জায়গায় গিয়ে ধরলেন? ওকে, পলিটিক্স, শাসন, তো শাসন, আচ্ছা শাসন করবে যারা, তারা কে? কে? মুসলমান। না, সৎ লোকের শাসন হইতে হবে। এই বসে কোয়ালিফাই করতেছে নতুন একটা অ্যাডজেক্টিভ, গুণ ঢুকাই দিয়ে, সৎ লোক হইতে হবে। ও এখন বলতেছে সৎ লোকের শাসন করতে হবে রাষ্ট্র চালানোর জন্য। রাষ্ট্র কিন্তু ওর রিপাবলিক রাষ্ট্র মেনে নিয়েছে, এবার বলছে সৎ লোক হইতে হবে। সৎ লোক পাইবেন কই উনার ক্রাইটেরিয়া অনুযায়ী? তখন বলতেছে এইটার জন্য এমন একটা দল খুলবো, এই দল সৎ লোক তৈরি করবে। এটা হচ্ছে মওদুদির কথা, সার কথা। তাহলে দেখেন, একদিকে উনি রিপাবলিক শব্দ মেনে নিচ্ছে উইদাউট এনি ডিবেট, নিয়ে এবার ওই লোকটা ইসলামী কিনা এই তপে যাচ্ছে। এরকম হচ্ছে। আবার দেখেন যতগুলো কংগ্রেসই 1885 সালে থেকে যখন কংগ্রেসের জন্ম হয়েছে তখন থেকে কংগ্রেস করতেছে, ও কি জানে রাজনীতি কি? একই অবস্থা। আচ্ছা, বঙ্কিমচন্দ্র কি জানতো? না, জানতাম। তো বঙ্কিমচন্দ্র নাম এত বিশেষ করে করলাম কেন? কারণ বঙ্কিমচন্দ্র হলো প্রথম ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? 1885 সালে 15 সালে ব্রিটিশরা আমাদের এখানে একটা এডুকেশন সিস্টেম বানাইছে, ব্রিটিশ এডুকেশন সিস্টেম। এই ব্রিটিশ এডুকেশন সিস্টেম মানে যেটা এখন আমাদের স্কুলিং, স্কুল যে অর্থে আমরা স্কুল বলি, স্কুলটা যে পদ্ধতিতে, অর্থাৎ যেটা আর আগেকার টোলও না, মাদ্রাসাও না, আমাদের ট্র্যাডিশনাল স্কুলিং না যেটা। সো ব্রিটিশদের এই সিস্টেমটা খাড়া করলে পরে তার প্রথম যে গ্র্যাজুয়েটটা বেড়ায় এটা হলো বঙ্কিমচন্দ্র। এই জন্য বঙ্কিমচন্দ্র ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। বঙ্কিমচন্দ্রকে বুঝতেন ব্যক্তি অধিক। কালকে এক জায়গায় বলেছি, আপনাদেরকে জানাই রাখি, ওনার নিজের একটা আর্টিকেল ছিল সাম্য নাম দিয়ে, আর্টিকেলটার নামই ছিল সাম্য। উনি হলেন সেই লোক যে হিন্দুত্ববাদী, হিন্দু রাষ্ট্র বানাইতে হবে ইন্ডিয়াকে, এর প্রবক্তা এলেন এই বঙ্কিম। এবং এই প্রবক্তা হওয়ার পরে উনি এই সাম্য আর্টিকেলটা প্রত্যাহার করে নিয়েছেন, কারণ উনি জানেন হিন্দু রাষ্ট্র বানাইলে এটা সাম্য রাষ্ট্র হবো না, সাম্য ধারণা গায়েব করে দিতে হবে। হচ্ছে এবার, তাহলে উনি কি জানতেন এটা পলিটিক্স? এই দেখেন পলিটিক্সের ধারণা কিভাবে আসতেছে ধীরে সুস্থে। ওকে, এই যে আপনাদের এত প্রিয় ধরেন আপনার অটোমান খলিফা বা আমাদের সুলতান, তাদের সমাজে কি পলিটিক্স ধারণা ছিল? কারণ শাসনের ধারণাটার সাথে যে পলিটিক্স ধারণা আছে, এটা তো খলিফার ভিতরে থাকতে পারে না। খালি একটা জিনিস মনে রাখেন, শাসক আর শাসিতের মধ্যে সম্পর্ক কি ওইটা খুঁজবেন। যাকে সে শাসন করতেছে সে শাসিতেরও কারা, তাদের মধ্যে কি ব্যক্তিবোধ আসছে? এই হচ্ছে ফান্ডামেন্টাল। যদি তাদের ভিতরে ব্যক্তিবোধ না আসে তাহলে পলিটিক্যাল ব্যক্তিবোধ তো আরো জটিল জিনিস। কেবলমাত্র নবীর আমলে একটা ব্যক্তিবোধের সম্পত্তি বোধ আসছে, তাও ব্যক্তিবোধ না, এটা ব্যক্তির সম্পত্তির একটা ধারণা আসছে। এর থেকে আরো এটা অন্তত 1000 বছর লাগছে। এরপরে তাও এটা ওয়েস্টে আসছে, মানে ইউরোপে আসছে, ওয়েস্টেও না, ইউরোপে আসছে ধারণাটা যে একটা রিপাবলিক বলে কিন্তু কিছু করা যায়। তারপরে আসতেছে পলিটিক্সের ধারণা, পলিটিক্স, পলিটিএস। সো পলিটিক্স এত সহজ জিনিস না তো। তাহলে পলিটিক্স আসার প্রি কন্ডিশন হচ্ছে ব্যক্তিবোধ। তাহলে পলিটিক্স না আসলে এইবার পলিটিক্যাল ব্যক্তি আপনি, পলিটিক্যাল অধিকার আপনি এই ধারণা করতে পারেন নিশ্চিত ধারণা পাচ্ছেন কি বলতে চাচ্ছি? এটা থাকতে পারে না, এটা খলিফা শাসনের মধ্যে পলিটিক্স ধারণা থাকবে না। কেন নাই ওটা বোঝার চেষ্টা করেন। ওকে, তার মানে এইটার সার কথাটা কি আসলে? এইটার সার কথাটা হচ্ছে এই ব্যক্তিবোধ নাই 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 কথার সার কথা হচ্ছে পাবলিক ধারণা নাই। পাবলিকের ইংরেজি হতো, এটা বাংলা অনেকে করবে জনগণ। একদম আমাদের খাস বাংলায় বলেন আম, যেখান থেকে আওয়ামী লীগ, আওয়ামী, আম ফার্সি শব্দ বোধ হয়, আরবি ফার্সি শব্দ আম, আম জনতা বলতে যেটা বুঝি সেই আম। এনিওয়ে, তাহলে এই যে জনগণের ধারণাটা
নাই ওখানে। তাহলে যেখানে জনগণের ধারণা নাই সেখানে ব্যক্তিবোধ নাই। বোঝা যাচ্ছে এবার? এইটা আসতে সময় লাগতেছে রে বাবা, ইউরোপেই এটা, ইংল্যান্ডেই আসতে সময় লাগছে 1650। তাহলে আমাদের এখানে কি পরিমাণ হবে? আবার এখানে ইংল্যান্ডে এটা গেথে বুঝতে সময় লাগছে 1932। তাহলে আমরা তখন কে? ব্রিটিশে যা দেয় তাই ভাল লাগে যায় আমাদের। জিনিসটা এরকম। আমরা ব্রিটিশদের কারণেই শিখতেছি প্রথমে রিপ্রেজেন্টেশন বলে একটা শব্দ। রিপ্রেজেন্ট শব্দটার আগাম পিছনে ধরে নেওয়া আছে ব্যক্তি আছে, জনগণ ধারণা আছে। জনগণের প্রতিনিধি, এবার হচ্ছে। এই যে প্রতিনিধি বললেন না, প্রতিনিধিটারই ইংরেজি শব্দ হলো রিপ্রেজেন্টেশন। ইলেকশন মানে কি? পাবলিকের রিপ্রেজেন্টেটিভ কে হবে ওইটারই নির্বাচন। বোঝা গেছে এবার রিপ্রেজেন্টেশন কথাটার পিছনে এত কিছু কথা লুকায় আছে। তাহলে রিপ্রেজেন্টেশনের ভিতরে প্রথমত থাকতে হবে জনগণ ধারণা। যেখানে জনগণ ধারণা আসবে সেখানে অলরেডি রিপাবলিক ধারণা এসে গেছে ধরে নিতে হবে। সেখানে আর কোনো খলিফা শাসনও নাই। খলিফা শাসনের ভিতরে জনগণ ধারণা থাকে না। কেন থাকে না? থাকতে পারবে না কেন? যখনই জনগণ ধারণা থাকবে, জনগণ জিজ্ঞেস করে বসবে খলিফাকে, তোমার এক ক্ষমতা দিচ্ছে কে? এই তো খুবই বিব্রতকর প্রশ্ন খলিফার জন্য। খলিফার শাসনকে তোকে বসাইছে কে? সহ্য হবে না। যেখানে খলিফা, যেখানে তার চাচা মামাতো ভাই থাকলো, তাকে ফাঁসিতে লটকায় দেওয়া, ওটা জায়েজ? ডিস্টারবেন্স চায় না, সে আনকন্ডিশনাল পাওয়ার চায়। সেখানে সে জনগণ বলে কোনো ধারণা সে সহ্য করবে? আরেকটা বলি, কোন খলিফাটার নাম শুনছেন? সে জনগণ নিয়া, মানুষজন নিয়া খলিফা হিসেবে বসতে গেছে। খলিফা হিসেবে বসতে দেওয়াটা ভিতরে বাসিন্দাদেরকে সাথে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনার পাইক পেদাদের সেনাবাহিনী থাকতে পারে একটা। সেনাবাহিনী মানে তো পেইড তখনকার দিনে সহজ সেনাবাহিনী রাখার উপায় ছিল। একটা হলো আপনার বন্ধু, আপনার স্বার্থে গেছে, আপনার ক্ল্যান, আপনার গোষ্ঠীর লোক। এই যে প্রতিনিধিত্ব, তার মানে জনগণ থাকতে হবে। জনগণই যে নেতা নির্বাচিত করে অন বিহাফ অফ দেম। নাগরিকের ধারণা, ব্যক্তিবোধের ধারণা, নাগরিক ব্যক্তিবোধ। এই জন্য আমি নেতা ঠিক করছি। ক্ষমতা কে ঠিক করে? আমি জনগণ ঠিক করি। এই দেখেন, এই জিনিসগুলোতে একদম, এই ধারণাগুলো একদম সয়লাভ করে সমাজে প্রতিষ্ঠিত না হলে, আপনি অভ্যস্ত বলে ভোট দিতে চলে গেছেন, অভ্যস্ত বলে হাসিনার শাসন পছন্দ হয় না, আপনি দুবাইয়ে মিছিল বের করে আলাইছেন। আপনি বুঝেন না যে মিছিল করা এটা আমিরের দেশে রীতিমতো অন্যায়, এবং এই জন্য আপনাকে যাবজ্জীবন সাজা দিচ্ছে। যাবজ্জীবন, 2-1 বছর না। আপনি আনফিট। এটা খলিফার শাসন, আমিরের শাসন, এসব জায়গায় আপনি আনফিট। তো আসলে আপনি জনগণের ধারণা প্রয়োগ করতে গেছেন উইদাউট নোয়িং। ওখানে যে জনগণের ধারণা নাই, এটা যে কাজ করে না, এটা কবর দিয়ে একমাত্র আমি থাকতে পারে কেউ, এটা কবর দিয়ে একমাত্র খলিফা থাকতে পারে কেউ। আমি এতবার করে বলার পরেও আপনারা শুনতেছেন না আমার কথা। না, মুসলমানদের জন্য ওটাই চেষ্টা। আমার কিছু বলার নাই, আপনারা যতক্ষণ যা বুঝবেন তাই হবে। এনিওয়ে, তাহলে রিপ্রেজেন্টেটিভ কথাটা কেন বললাম, কেন আনলাম? আসলে ব্রিটিশদের কাছ থেকে শিখছি আমরা রিপ্রেজেন্টেশন। কেমন শিখলাম মনে করে দিই, একটা রিলেশন ধরাই দিই, তাহলে বুঝবেন। 1906 সালেই কেন মুসলিম লীগ গঠন হয়েছিল এত সময় থাকতে? কারণ 1905 সালে একটা রিপ্রেজেন্টেশনে যেতে হয়েছিল আমাদেরকে, মুসলিম রিপ্রেজেন্টেশন। খেয়াল রাখবেন, রিপ্রেজেন্টেশনের ধারণা আমরা ব্রিটিশদের কাছে পাই প্রথম। খেয়াল করেন, সে কিন্তু আমাদের কাছে একটা কলোনি শাসক, বিদেশি শাসক, স্টিল সে রিপ্রেজেন্টেশন শব্দটা ব্যবহার করে। কেন? হোল ইংল্যান্ড চলে রিপাবলিক ধারণা দিয়ে। রিপাবলিক ধারণায় জনগণের শাসন, এটা ইংল্যান্ডে প্রতিষ্ঠিত। ওই অভ্যাসে অ্যাডমিনিস্ট্রেটিভলি ইস্যুতে একই অ্যাডমিনিস্ট্রেশন, একই নিয়মে চলে। ফলে জনগণ ধারণায় সে কিন্তু প্রয়োগ করতেছে, প্রজা ব্যবহার করছে না। করে বলতেছে যে ব্রিটিশ ইন্ডিয়ায় যারা জনগণ, পাবলিকলি বলে না জনগণ শব্দটা, হয়তো কাগজপত্রে লিখে রাখে। সো মনে করে পাবলিকের কোনো ক্ষোভে যদি তারা কিছু বলতে চায় শাসককে, শাসকের এটা মনোযোগ দিয়ে শোনা উচিত। কথা খেয়াল রাখেন। কেন শাসককে আপনার খলিফা শাসককে শুনবে? কি বলে?
খলিফা শাসক কি রিপ্রেজেন্টেশন আছে? রিপ্রেজেন্টেশন মানে তো জনগণ, না না, জনগণ দরকার নেই, আপনারা একটা রায়। ওকে, তাহলে এখন 1905 সালে রিপ্রেজেন্টেশন কিসের জন্য? এই গল্প বড় হয়ে যাচ্ছে। 1905 সালে মুসলিমদের তখন আমরা ঢাকাকে রাজধানী করে একটা পুরো বঙ্গ বলে আলাদা একটা প্রদেশ হয়ে গেছে। মাত্র 6 বছর টিকে ছিল এটা। 11 সালে আবার ব্রিটিশে ফেরত চলে যায়। এই 5 সালে এটা হওয়ার পরে কলকাতার মানে সমস্ত জমিদারেরা, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক গুলো আরো লিডারেরা, তারা এটা বিরুদ্ধে নেমে পড়ে। কারণ ওরা আরেকবার ঢাকায় বাসা বানাইতে হবে, চাকরি খরচ করতে হবে, প্লাস সবচেয়ে খারাপ, হোল পূর্ববঙ্গে মুসলমানের সংখ্যা বেশি, সংখ্যাগরিষ্ঠ ওরা। সো ওদের দেশে গিয়ে ঢাকা রাজধানী হলে আমার জমবে না, ফলে ওরা এটা বিরোধিতা করে। সো এই বিরোধিতা আর পক্ষে হ্যান মিলাই এইবার মুসলিম রিপ্রেজেন্টেশন তারা ব্রিটিশের সাথে দেখা করতে গেছে। ওখানে গিয়ে তাদের অভিযোগ কেন ঢাকাকে কেন্দ্র করেই করা উচিত, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই ধারণাগুলো নিয়ে তারা কথা বলেছিল। একটা খালি মনে করাই দিই, ঢাকার নবাব হওয়া সত্ত্বেও উনি ও রিপ্রেজেন্টেটিভ ওয়ান অফ দ্য নাগরিক প্রতিনিধি, যদিও এটা কলোনি দেশ, কিন্তু উনি একটা নাগরিকের সেন্স থেকে কিন্তু ওটার অংশ হয়েছে না। উনি তখন নবাব না, নবাব আমার নাগরিক হয় কেমনে? কিন্তু যেহেতু মুসলমানদের প্রতিনিধিরা দেখা করতে যাচ্ছে ব্রিটিশ শাসকের সাথে, এবং ব্রিটিশ শাসকরা এটা অ্যালাউ করেছে, ওই রিপ্রেজেন্টেশনের ধারণা থেকে, রিপ্রেজেন্টেশন ধারণার পিছনে আছে আবার রিপাবলিক ধারণা। এবার লিঙ্কটা ধরতে পারতেছেন? এই যে যারা যারা গেছিল তারাই পরের বছর যে দলটা নাম করে সেটি মুসলিম লীগ। কি থেকে কি আসলো দেখেন। তাহলে রিপ্রেজেন্টেশন যে ব্রিটিশরা চালু না করতো, তাহলে মুসলিম কত তাড়াতাড়ি হয় না। একটু রিলেশন গুলো বোঝার চেষ্টা করে। এখনো তো ভোট টোট দিতে আসিনি আমরা, ভোট দিতে পারবো কিনা, তাও প্রাদেশিক গভর্নমেন্ট এটা বানাইতে পারবো কিনা। মানে যেমন ধরেন যদি হাসিনা যদি বলতো যে ভোট টোট তো নাই, পাবলিকালি ভোট দিতে পারবে মেয়র ইলেকশনের বেলায়, ওরা ভোট হইতে পারবে, এটা বললে যা হতো। ওইটাই হলো ব্রিটিশদের প্রাদেশিক সরকার করতে দেওয়া। এই প্রাদেশিক সরকারের আইনটা হয় 1930 সালে, অনেকে জানে না এটা। আর এটারই প্রথম ইলেকশনটা হয় 1937 সালে। এটাই ইন্ডিয়া, ওটা কি বলে, ভারত শাসন আইন। ভারত শাসন আইন প্রথমটা হয়েছিল সম্ভবত ওই সালে, পরে পরে সিপাহী বিদ্রোহের পরে সিপাহী বিদ্রোহ ছিল 1857। 1857 পরে 1858-তে রানী সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাগাই দিয়ে নিজে শাসনটা নিয়ে নিয়েছিল। 1858 খুব ইম্পর্টেন্ট বছর এটা। এইবার আমরা সরাসরি রানীর আন্ডারে, অর্থাৎ ইংল্যান্ডের গভর্নমেন্টের আন্ডারে চলে যাই আমরা। এই যাওয়ার পরে এরপর থেকে এইবার আমরা আস্তে আস্তে একটু একটু করে একটা ছাড় দিচ্ছে আমাদেরকে, কারণ ওরা বুঝছে যে এরকম যদি আরেকবার সিপাহী বিদ্রোহ হয় তা আমরা শেষ। তো বেটার আস্তে আস্তে ছাড় দিই। এই আস্তে আস্তে ছাড় দিতে গিয়ে আমাদেরকে পলিটিক্যাল পার্টি করতে দিয়েছিল 1825 সালে। সেখান থেকে এইবার 1905 সালে মুসলিম লীগ হলো। মুসলিম লীগ হওয়ার পরে এবার বলতেছে তোমরা প্রাদেশিক গভর্নমেন্টে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবা। এই জন্য ভারত শাসন আইনটা, আচ্ছা 1858 ভারত শাসন আইন প্রথমে, এরপরে হয়েছিল 1919-টা আবার কারেকশন করে 1930। প্রত্যেকবার ভারত শাসন আইনটা নতুন একটা হয়েছে। এই 1930-এর 30টাই লাস্ট। এই আইন অনুসারে 37 সালে প্রথম প্রাদেশিক ইলেকশন মুসলিম লীগ জিতছিল বাংলায়। আর সেকেন্ড ইলেকশনটা আরেকবার হয়েছিল 1946 সালে, শেষ 47 সালে দেশভাগ। এইগুলো ভারত শাসন আইনের সিস্টেমটা বলে দিলাম আপনাদেরকে আমি। খেয়াল রাখবেন, এগুলো করতেছে কিন্তু ব্রিটিশের পিছনে একটা রিপাবলিক ধারণা বজায় রেখে, রিপাবলিক, রিপ্রেজেন্টেশন, এই ধারণাগুলো বিশেষ করে। এটা আকাশ থেকে আসে নাই। এই যে আমরাও এটার সাথে থাকতে থাকতে আমরা পলিটিক্স শব্দ শিখে ফেলেছি, জানো, আসলে তো শিখি নাই। আর সবচেয়ে দুর্ঘটনাটা ঘটলো এই যে এভাবে আমরা রিপ্রেজেন্টেশন শিক্ষা পলিটিক্যাল পার্টি গুলো বুঝছা প্রাদেশিক ইলেকশনে জয়েন করে ফেলা, ভাবছি যে রাজনীতি শিখে লাইছি। সবচেয়ে বড় ধাক্কাটা দিল এরপরে 1947-এর পরে কমিউনিস্টরা। কি বললা? কেতাপুরি তোর রিপ্রেজেন্টেশন, এগুলো বুঝবা? ওই যে দেখেন, সেটা জাতীয়তাবাদ, কমিউনিজম, এইসব ধারণা নিয়ে আসতে পারলো, নিয়ে এসে আর রিপাবলিক ধারণাটাকে বুঝতে দিল না, আমাদেরকে আড়াল করে দিল। সবচেয়ে ক্ষতিকারক কাজটা করছে কমিউনিস্টরা 47-এর পরে, রিপাবলিক ধারণাটাকে গায়েব করে দিচ্ছে। আজ পর্যন্ত কোনো কমিউনিস্ট বলতে পারবে না রিপাবলিক ধারণার উৎপত্তি করতে গিয়ে। এগুলো একটা আক্রমণ। আরেকটা বড় আক্রমণ করেছে খোদ আমেরিকানরা।
হ্যাঁ, শুনতে খারাপ লাগে। তারা রিপাবলিক শব্দের প্রতি শব্দ ব্যবহার করে ফেলেছে গণতন্ত্র, ওই যে নিজেদের ভুলটা কারেক্ট করতে গিয়ে রিপাবলিক শব্দটা বদলে দিয়ে গণতন্ত্র বলছে, আর আমাদেরকে ফোর্স করতেছে গণতন্ত্র ইউজ করে। গণতন্ত্রের বড় জোর আপনার মৌলিক অধিকার কি কি হবে আমেরিকান যখন কারেক্ট করে এটা তাদের কনস্টিটিউশনে ঢুকালো, এরপর থেকে বলা করলো সবই গণতন্ত্র। তো তাদের ভুলটাকে কারেক্ট করতে গিয়ে রিপাবলিক শব্দটা ফালাই দিয়ে গণতন্ত্র শব্দটি রিপ্লেস করছিল। এটা হচ্ছে আমেরিকানদের অপরাধ। তাহলে আমেরিকানদের অপরাধ আর কমিউনিস্টদের দুই অপরাধের কারণে রিপাবলিক শব্দটা চাপা পড়ে গেছে। অথচ রিপাবলিক শব্দটা বাদ গেলে জনগণ শব্দটা থাকে না। জনগণ শব্দটা না থাকলে ব্যক্তিবোধ থাকে না, অধিকার তো আরো অনেক পরে। পলিটিক্স শব্দটা আসে না জনগণ না থাকলে, রিপাবলিক না থাকলে পলিটিক্স শব্দ আসবে না। আমার মনে হয় এরকম আরো কয়েকবার যে আমাকে বলতে হবে আমি জানি না, আমি অন্তত আরো একবার বললাম। তাহলে মূল জিনিসটা হচ্ছে আপনাকে অধিকারের জায়গায় পৌঁছতে গেলে আগে আপনার রিপাবলিক ধারণাটাকে ফিরে আনতে হবে। আর কমিউনিস্টের রিপাবলিক ধারণা আনবে না, এই জন্য ওদের কাছে রাষ্ট্র মানে হলো শ্রেণীর রাষ্ট্র। শ্রেণী আসতেছে ক্ষমতা, শ্রেণী তো নিজের জন্য করতেছে, শ্রেণী এটা। তারপরে তারা কমিউনিস্ট শ্রেণী আসবে, আবার তাদের শাসন বাড়াবে, এবং গুম খুন অপহরণ আলাদা দেওয়া এগুলো সব জায়েজ কমিউনিস্ট রাষ্ট্রে। এই বুদ্ধিটাই সেলিম, মোজার ইসলাম সেলিম, সিপিবি সেলিম, এইটি হাসিনাকে দিয়েছিল। এইটাই রাজাকার ভার্সেস মুক্তিযুদ্ধের লড়াই। হাসিনা তো এমনি 16 বছর গুম খুন অপহরণের সরকার চালায় নাই। কমিউনিস্টদের এই সাপোর্টটা দেওয়ার কারণে, এই জাস্টিফিকেশন সাফাইটা দিয়েছিল কমিউনিস্টরা। ওই যে শ্রেণীর রাষ্ট্র তাদের, এই যে শ্রেণীর রাষ্ট্র তারা শিখাইলো আমাদেরকে রিপাবলিক ভুলে গিয়ে, এইটারই কন্ট্রিবিউশন এটা। এখন আবার ফিরে আসেন আপনারা, আপনাদেরকে এই জন্য আবার সেই অধিকারে ফেরত দিতে হচ্ছে আমার। ওকে, এবার কি কি বাদ গেল সেগুলো নিয়ে কিছু কথা বলবো। তাহলে আমি যে এত অধিকারের কথা বলছি, রাইটের কথা বলতেছি, রাইটের আবার আর সমস্যা আছে না, অনেক সমস্যা আছে। প্রথম সমস্যা হলো এই যে একটা মিটাই ফেলাই দ্রুত, সেটা হলো যে রাইট যে বলতেছি, ইসলামে যে হকের কথা আছে, কেউ কেউ বলে হকই তো রাইট। আসলে কি সত্য? ফারাক কি, মিলটা কি, ফারাক কি? মনে রাখবেন ওটা থিওলজির যুগ, নবী সাজাচ্ছে সমাজ, ব্যক্তি সম্পত্তি কি হবে, পরিবারে ভাগ হবে তা বলছে না। তাই বলে সমাজের সম্পত্তি কি হবে তা যে কিছুই বলেন, এটাও সত্য না। দেখেন নবীর আর একটা খুব ইম্পর্টেন্ট ধারণা হলো জাকাত। আপনার জাকাত দিতে হবে, ইউ মাস্ট। তাহলে জাকাতটা দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক। এটা তো সোশ্যাল প্রপার্টি ডিস্ট্রিবিউশনের একটা ল এখানে আছে, যে যে যা আয় করেন আয়ের এত অংশ আপনাকে দিয়ে দিতে হবে, 8% দিয়ে দিতে হবে আপনাকে গরিব মানুষের জন্য। ওকে, এখন এইখানে আসে দেখেন, এখন কয়ে দিছে আপনি বড় লোক, জাকাত দিয়েছেন, হাত বড়ি করতেছেন যে আপনি গরিব মানুষকে টেকে দিয়েছেন, হ্যাঁ আমি বিরাট মাতবর না, সুযোগ নেই। এই পথটা ঘেঁচাং করে কেটে দিছে, গিয়ে কইতেছে যারা জাকাত পাবে ওইটা ওদের হক। কি বিপদে আলালো, আপনি আগে ভাবছিলেন আমি দয়া করে দিয়েছেন, আপনি দিলেন দাতা কুতুবা, আমারও দিনে থাকস তুই জাকাত খেয়ে কাজ কাটাস, আমাকে মানবি না, না ওই সুযোগটা কেটে দিছে, উল্টা বলে দিচ্ছে এটা হক। এই অর্থে হকটা ডেফিনেটলি এক ধরনের অধিকার, কিন্তু এই পলিটিক্যাল রাষ্ট্রের অধিকার আর হকের মধ্যে ফারাকটা কি? ফারাকটা হলো এই যে তখন থিওলজিক্যাল সোসাইটি হকের, আপনাকে যে হক পালন করতে হবে এবং ওটা যে তার হক, কম আয় লোকেদের হক, এটা এই ধারণার উৎস কি, এটা সত্য যে তার ইয়ে কি, প্রমাণ কি? সিম্পল, আল্লাহ বলছে। হু ইজ দ্য অথরিটি? আল্লাহ বলছে, ক্যানট চ্যালেঞ্জ। মাথা নিচে করে আপনি এখন সুশীল করে যান। সো থিওলজিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে এরকম, ঠিক আছে? তাহলে হকের পিছনে আছে আল্লাহ দিচ্ছে, শুধু হক যে ধারণা দিচ্ছে নবীর মাধ্যমে, ধারণাটা হলো তোমাদের সবাইকে জাকাত দিতে হবে, আর জাকাত যে পাবে এটা ওর হক। এটা আমি বলছি, আমি আল্লাহ বলেছি, তিনি কোন তর্ক করতে পারবেন না। এখানকার অধিকার পলিটিক্সের ভিতরে দেখেন, প্রথম ইয়ে হলো যে এটা, আচ্ছা এই হকের ধারণা কিন্তু এবার জাহান, জাহান দুইটা, দো জাহানের মালিক তুমি আয়া,
শুধু এই জাহান হলে হবে না, ওই জাহানের। ওকে, পলিটিক্স ধারণাটা এই জাহানের। আমরা অনেক সময় একই শব্দ দুই জায়গায় ব্যবহার করি, কিন্তু এই দুনিয়ায় এই এই জাহানে যখন ব্যবহার করি শব্দটা, তখন ওর লিমিটেশন জেনে ব্যবহার করি। রহমানুর রহিম তুমি আল্লাহ, তা আমাদের এই দুনিয়া থেকে রহিম নাম নাই? আছে। রহম নাই, তোর মনে দুধ দিলে একটু রহম নাই? হ্যাঁ, এগুলো আমরা একজন আরেকজনকে গালি দিই, বাপ মা বকা দেয়। তার মানে আমরা এই দুনিয়ার মানুষের মধ্যেও রহম থাকার দরকার আছে। এই যে রহম শব্দটা ইউজ করলাম, এটা আল্লাহর ধারণা যে আল্লাহ যে একটা রহমানুর রহিম ওই অর্থে ব্যবহার করি নাই, ওটাতে একটা এই দুনিয়ার ছোট ভার্সনের ব্যবহার। এটা চ্যালেঞ্জ করা না ওই ধারণাটাকে। ক্লিয়ার? তাহলে এই ধারণার প্রযোজ্য, এই জাহানে প্রযোজ্য এই অর্থে মূল শব্দটা আল্লাহর গুণাবলী অনেক কিছুই আমরা ব্যবহার করি, কিন্তু এটা অবশ্যই এই জাহানের অর্থে। দুই জাহানের অর্থে না প্রশ্নই আসে। সেই দুই জাহানের অর্থে এই শব্দের ব্যবহার হতে পারে একমাত্র আল্লাহর বেলায়, আল্লাহর উপরে, আর কারো বেলায় এটা ব্যবহার করা যাবে না। এই লিমিটেশনটা মাথায় রেখে সচেতন থেকে এইবার আমরা লিমিটেড ফর্মে, সীমাবদ্ধ একটা মানে হয় এরকম অর্থে এই জাহানের বেলায় ব্যবহার। ক্লিয়ার? এইবার এই জাহানের অর্থে লিমিটেড ব্যবহার অর্থে একটা পলিটিক্যাল সিস্টেম, এইগুলো ধারণা আমরা ব্যবহার। ক্লিয়ার? তার মানে এটা হলো কেবলমাত্র সীমাবদ্ধ এই দুনিয়ার জন্য, দুই জায়গায় ব্যবহার হয় এরকম শব্দ না। এই জন্য এই দুনিয়াতেও যদি আমরা কোথাও বলি যে রাষ্ট্র সার্বভৌমতা, অমনি সাথে সাথে চেতে যাওয়ার কিছু নাই। আল্লাহ সার্বভৌমতা, হ্যাঁ আল্লাহ সার্বভৌমতা, দুই জাহানের প্রসঙ্গ আসলে, থিওলজিক্যাল প্রশ্ন আসলে আনকোয়েশ্চনেবল। আল্লাহর সার্বভৌমতাকে চ্যালেঞ্জ করবে কে? আমি একটা গাধা, আপনি কিছুই বুঝেন না, না আল্লাহ বুঝেন, না এই দুনিয়া বুঝেন, না নিজেকে বুঝেন। ওকে, তাহলে প্রসঙ্গটা হচ্ছে যে আপনি কোন দুনিয়া অর্থে ব্যবহার করছেন, খুব সীমিত একটা পর্যায়ে। এখানে একটা পলিটিক্যাল সিস্টেম বানাইছেন, ওই অর্থে বলতেছেন ওই যে রাষ্ট্রটা বানাইছে জনগণের ধারণা আছে, ওখানে রাষ্ট্রের ধারণাটাই সুপ্রিম। এইটা বলতে না, আন্ডারনিথ আল্লাহর ধারণা নিচ্ছে। এই জন্য বলছি এটা এই জাহানের আলাপ, সীমাবদ্ধ অর্থে একটা আলাপ, এটা দুই জাহানের অর্থ না। এই পলিটিক্স ধারণাটা হলো এই জাহানের আলাপ, এটা ধরে নিলে তো হয়ে গেল। আজ এর তর্ক করতে দরকার নেই, অপ্রয়োজনীয় তর্কের দরকার নেই তো আসলে। ওকে, তাহলে হক কথাটা দুই জাহান মিলে, আর এ জাহানের শব্দ হলো অধিকার। একদম বেসিক ফারাক। তাহলে কোথায় হক আর কোথায় অধিকার? এর তুলনীয় দুটা প্রশ্নই আসে না। হকের অথরিটি আল্লাহ, অধিকারের অথরিটি, ফাইনাল অথরিটি কে? বলে রিপাবলিক, কনস্টিটিউশন। বুঝতে পার? এই দুনিয়ার একটা বৈষয়িক জিনিসপত্র, এইটার সাথে সারা দুনিয়া, দুই জাহান মিলে যে দুনিয়ার এমন কিছু জিনিস নেই যার আন্ডারে সে না, যার কর্তা সে না, আপনি তার সাথে এটা তুলনা করবেন, এটা স্টুপিডিটি একটা। ওকে, তার মানে থিওলজিক্যাল ধারণাটাকে খুব পরিষ্কার করে নিতে হবে, দেখে একটা চ্যালেঞ্জ করার কিছু না, বোকা হয়েন না, স্টুপিড হয়েন না, আল্লাহ ধারণার সাথে নিজেকে তুলনা করতে চান না, খুব সতর্ক থাকবেন এসব জায়গায়। এনিওয়ে, বিশেষ করে আমরা যেহেতু একটা মুসলমান ডমিনেটেড কান্ট্রিতে থাকি, ফলে শেখের ধারণা খুব শর্ট থাকবে। সবচেয়ে ভালো হবে আপনি যে ধর্মই হন, আপনি শেখ ধারণাটা বুঝে নেবেন, নাহলে সমাজে চলা মুশকিল আছে আপনার জন্য। ভুলে বোকার মতন ভুল করে সমাজের লোক কেঁপে যাবে আপনাকে, হয়তো মুখে চুখ বলেন খুব ভদ্রলোক মনে করেন, কিন্তু তার মুখ ঘুরে চলে যাওয়া দেখেই বুঝবেন যে আপনাকে একটা অসল মাল মনে করছে তারা। তাহলে হক ধারণা হচ্ছে এই ধরনের একটা ব্যাপক অর্থে দুই জাহান মিলে একটা জায়গা থেকে, আর ওর সাথে তুলনাই হয় না অধিকার। অধিকার এই দুনিয়ার একটা লিমিটেড অর্থে, যেখানে জনগণ ধারণা আছে, একটা শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থাটাকে আমরা বলছি রিপাবলিক। ক্লিয়ার? এগুলো একটা ধারণা সমাধান করে দিল, একটা সাথে ঝামেলা পাকাবেন না। আর হক এই জন্য বলতেছে, দেখেন যে দিছে তার হক না, এটা আল্লাহ ঠিক করে দিছে, যে পাচ্ছে তার হক, এটা আল্লাহ বলে দিছে ওকেই দিতে হবে, ওকে না দিলে ওকে দেওয়াটাই তোমার দায়িত্ব। ভাইব না যে দিয়ে তুমি একটা বিরাট কুতু হয়ে গেছো,
এই ধারণা যেন না করতে পারো, এই জন্য হক ধারণা আছে। ওকে, তাহলে এখান থেকে একটা অধিকার ধারণা পেলাম। এখন আসেন পলিটিক্যাল ধারণার দিকে। হোয়াট ইজ পলিটিক্স? শব্দ ব্যবহার করে করে আমরা এমন একটা অবস্থা করছি যে সবাই মনে করে আচ্ছা পলিটিক্স চিনি, পলিটিক্যাল পার্টি চিনি তো। ঠিক যেমন জনপ্রতিনিধি চিনি তো, আম করে আচ্ছা কোন আসনের এমপি আপনি? এই যে আসন বললেন, আসনটা কি? ওই আসনটাই কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, কনস্টিটিউয়েন্সি মানে মানে হলো একটা ভৌগোলিক সীমানা যার লোকেরা আপনাকে নেতা নির্বাচন করবে, রিপ্রেজেন্টেশন। এই দেখেন শব্দগুলোর সাথে জড়িয়ে আছে, এগুলো সব ধারণাগুলো আসতেছে আপনার রিপাবলিক ধারণা থেকে। রিপাবলিক আছে বলে তার ভিতরে জনগণ ধারণা আছে, জনগণের শাসনের ধারণা আছে। এবার জনগণ ঠিক করছে তার প্রতিনিধি কি হবে। ক্ষমতা সব জনগণের উৎস, জনগণ হলো সব ক্ষমতার উৎস। এগুলো মেনে নিতে হচ্ছে আপনাকে, দেন একটা পলিটিক্যাল সিস্টেম দাঁড় করানো সম্ভব। তার ভিতরকার কথা হচ্ছে এগুলো রাইট। এই জন্য বলছি প্রিরিকুইজিট কি, অধিকারের প্রিরিকুইজিট হচ্ছে রিপাবলিক ধারণা থাকতে হবে সমাজে। ব্যক্তি কেবলমাত্র সম্পত্তিতে ব্যক্তিবোধ আসলে হবে না, এমনকি জাকাত আছে সমাজে, তাহলেও হবে না। পলিটিক্যাল ব্যক্তি হয়ে আসতে হবে, অনলি দেন এটা রিপাবলিক হবে। রিপাবলিক হলে তখন অধিকারের প্রসঙ্গ আসবে। এই জন্য অধিকার আসতে গেলে আগে পলিটিক্যাল রাইট বলা একটা ধারণা আসতে হবে সমাজে। এটাও আবার আস্তে আস্তে পিছলে পালাই গেছিল। যেমন ধরেন ওই যে গণতন্ত্রের কথা কয়ে পালাই গেছিল, কমিউনিজমের কারণে পলাই গেছিল, আপনি জনগণ ধারণাটা গায়েব করে দিয়েছিলেন। মনে রাখবেন কমিউনিজমে কিন্তু জনগণ ধারণা নাই। আমি আবার বলতেছি, কার্ল মার্কসের মাথায় জনগণ ধারণা নাই, এটা সোনার অক্ষরে লিখে রাখেন। কমিউনিস্টদের মাথায় জনগণ ধারণা নাই, কার্ল মার্কসের মাথায় জনগণ ধারণা নাই। তাহলে কি আছে? আছে শ্রেণী, শ্রমিক শ্রেণী। উনি হলেন শ্রমিক শ্রেণীর নেতা। তফাৎ কি? তফাৎ হলো শ্রমিক শ্রেণী একমাত্র কায়েম করবেন, বাকি সব শ্রেণীকে কাইটিয়া মাইরিয়া ধইরা গুম খুন অপহরণ যেটা খুশি ভালো লাগবে সে তাই করবে। এই হচ্ছে শ্রেণী রাষ্ট্রের ধারণা, কার্ল মার্কসের শ্রেণী ধারণা বোধ এখান থেকে। ফলে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ রিপাবলিক। জনগণ এগুলো কোনো ধারণা নাই। ট্রেড ইউনিয়ন খেলে আন্দোলনের চমড়া শ্রমিকের অধিকার করবে। আর যেমনি ধরেন কমিউনিস্ট পার্টি রাষ্ট্র সরকার যদি গঠন করে হেলায়, হ্যাঁ বলে কি শ্রমিকের তো আমরা ক্ষমতা আছি না, শ্রমিক শ্রেণী ক্ষমতা আছে, কি অধিকার? অধিকার বলে তো কোনো ধারণা কার্ল মার্কসের কাছে নাই। কারণ অধিকার ধারণা থাকলে জনগণ থাকতে হয়। জনগণ দেশের সব মানুষের অধিকার নাই। এই যে জনগণ ধারণা নাই ওই কারণে, তাহলে তো সবার অধিকার স্বীকার করতে হবে। সবার অধিকার বলে কোনো শব্দ নাই তো। ও পার্টিকুলার একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করবে, এটা কার্ল মার্কস বলে কয়ে আসছে, তো লুকায় নাই তো কিছু। আমাদের কমিউনিস্টরা বোকা, এটা আড়াল করছে। আর না যারা অজানা তারা তো বাচ্চা গেছে, আর যারা জানে তারা চেপে চেপে ঘাপটি মেরে চুপ করে লুকায় আড়াল। না এর চেয়ে আমাদের শ্রেণী ধারণাটা বেটার, শ্রেষ্ঠ। আমরা আজান দিচ্ছে, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে। এটা করতে করতে একসময় দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওকে ওকে, আজকে এখন আমি যে জায়গায় যাব ফাইনালি, যেটা দিয়ে শেষ করে দেবো আজকে ধারণাটা, আসলে এইটাকে নিয়ে আলোচনা করতে গেছিলাম। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এটা করতে গেছিল। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এটা করতে গিয়ে পেল। এগুলো হলো অধিকার, মানুষের 5 অধিকার আছে। সরি কমিউনিস্ট ভাইরা আমার মাফ করবেন, এগুলো একটা অধিকার না। কি করলাম? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এগুলো একটা অধিকার না। কেন? আচ্ছা ধরেন রাষ্ট্র সবাইকে অন্ন দিতে হবে, এটা আইন হিসেবে মানলে হবে? এটা কার উপর নির্ভর করে? রাষ্ট্রের মুরদ আছে, সবাই ভাত খাইতে পারে। যদি না থাকে রাষ্ট্রের ঐক্য, মানে মুরদ মানে আয়,
রাষ্ট্রের যদি অত সম্পদ যদি না থাকে, সে কি দেশের সব মানুষকে বাদ খাওয়ানোর কমিটমেন্ট করতে পারে? নাকি ফেরেশতাকে নিয়ে এসে শাসক হিসেবে বসাই দিলেও সে পারবে? তাহলে কোশ্চেনটা হচ্ছে মূলত রাষ্ট্রের সম্পদ অত আছে কিনা, আয় অত আছে কিনা। তাহলে এই বিষয়টা তো জোর করার কিছু নাই। ফলে এগুলো প্রত্যেকটা দেখেন মেটেরিয়াল জিনিস, বৈশ্বিকভাবে পাইয়ে দেওয়া জিনিস। সো এগুলো একটাও পলিটিক্যাল না, একটাও পলিটিক্যাল অধিকার নয়। যা পলিটিক্যাল না তা অধিকারী নেই। তাহলে এগুলো হচ্ছে হলে ভালো হয়। আর এগুলো সবই রাষ্ট্রের সামর্থ্যের উপর নির্ভর করে। কথা ক্লিয়ার? কিন্তু কমিউনিস্ট এগুলোকে অধিকার হিসেবে বারে বারে পুশ করে কেন, কবে থেকে? এই জিনিসটাই হয়েছে অ্যারাউন্ড 1964-65 এরকম সময়। কেন এই সময়, কেন? ইকোসক এটা কি আবার? এটা ইউএন এর একটা বডি, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল। শর্ট করতে হচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে। যখন জাতিসংঘ শুরু হয়, আপনার না জানলেও এখন থেকে জেনে নেন, এটা ফাংশনালি কাজ করা শুরু করছে 45 সালে। জন্ম কিন্তু 44 সালে ধরতে হবে। আবার আসলে জন্ম সেই অর্থে বললে 1942 সালে। কেন 42 সালে 1 জানুয়ারি তার জন্ম ঘোষণা হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধ ঘোষণা, একই জিনিস এটা। ওই যে আটলান্টিক চার্টার, চার্চিল আর ইয়ের মধ্যে সই করা, ওটাই তো পরে আরেকবার সই হয়েছে। এটাই তো জন্ম ঘোষণা। তো সেই হিসেবে 42 সালে 1 জানুয়ারি জাতিসংঘের জন্ম, কিন্তু জাতিসংঘ মাঠে তৎপরতা শুরু করে 45 সালে। সবচেয়ে তাজ্জব ঘটনাটা হলো, দেখেন ওয়ার্ল্ড ব্যাংক IMF টাইমে প্রতিষ্ঠান বানাইতে হবে। এই প্রতিষ্ঠান যে বানাইতে হবে, এটা আহ্বান করছিল কে? কোন প্রতিষ্ঠান? ওয়ার্ল্ড ব্যাংক IMF নিজে নিজেই জন্মই জানে। এটা আহ্বান করছিল জাতিসংঘ। জাতিসংঘের নামে এটাকে আহ্বান করা হয়েছিল। নিউ ইয়র্কের ব্রিটেনউড শহরে একটা হোটেলে টানা 22 দিন ধরে হোটেল আর সমস্ত কাস্টমার বাদ ভাগাই দিয়া এই খালি এই রিলেটেড লোকেরা বসে এর ম্যান্ডেটটি করছে 44 সালে। সেটারও অভাব জাতিসংঘ। তাহলে বুঝতেই পারতেছেন জাতিসংঘ নাম হিসেবে বহু পুরনো, কিন্তু সে অ্যাক্টিভিটিতে জড়ায় 45 সালে এসে। সাংগঠনিক তৎপরতা শুরু করে, ইভেন তার বহু আর্টিকেল লেখা হয়, ডিটেল করে লেখা হয় 45 সালে, জন্ম ফাংশনাল হওয়ার শুরুর দিকে। এনিওয়ে, কেন বললাম এটা? আচ্ছা, এর সাথে আরেকটা ধারণা আনি। তাহলে জাতিসংঘ ধারণার ভিতরে কি রাইটের ধারণা আছে? এটা গুরুত্বপূর্ণ কথা। উত্তর হলো যে না, খুব পরিষ্কারভাবে ছিল এমন না। কিন্তু 1948 সালে জাতিসংঘের উদ্যোগে একটা হিউম্যান রাইট চার্টার বলে একটা সম্মেলন হয়েছিল। এইটি প্রথম হিউম্যান রাইটের সাথে জাতিসংঘের সম্পর্ক। আমি ডিটেলে যাব না, আগেই বলেছি। এর সঙ্গে সহ আরেকটা ধারণা আছে 1950 সালের। এটা কি? এটাও আর একটা হিউম্যান রাইট সম্মেলন, কিন্তু কেবলমাত্র ইউরোপিয়ান রাষ্ট্রের জন্য। অন্য কাউকে তারা নেয় নাই। মনে রাখতে হবে, এই ইউরোপিয়ান রাষ্ট্র মানে কেবল যারা কলোনি ত্যাগ করে 45 সালের পরে ভালো মানুষ হয়ে গিয়ে ফিরে আসছে। হিটলারিজম গায়ে গন্ধ লেগে আছে, মাইরিয়া ধরে এই কোথায় হিটলারের লোকজন আছে ধরে নিয়ে বিচার কর, নুরেমবার্গ ট্রায়াল, এগুলো চলতেছে সেই 50 সাল। আর ইউরোপের জনগণ ফুসতেছে, তুই কি করস? আমি লেবার পার্টি করি। আচ্ছা বুঝছি, তো তুই তো হিটলারের ভাইরা ভাই। না না, আমি তো লেবার পার্টি, আমি তো হিটলার না, আমি তো ইহুদি মানি নাই, আমি তো জাতশ্রেষ্ঠত্ব প্রচার করি না। বুঝছি তোরা সবাই, কালকে যে তুই হিটলার হবি না গ্যারান্টি কি? মহা মুশকিল। হিটলারের এমন কাজ করে দিয়ে গেছে ইহুদি মেয়েরা, যে এখন আমি পাবলিকের সামনে দাঁড়িয়ে পারি না পলিটিক্যাল পার্টি। তখন বললো আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি, ওথ নিতে হবে আমাদেরকে, পাবলিকে দেখায় বলতে হবে যে শপথ করে উল্টাছে আমরা এটা করবো না, ভাই 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 মাপ চাই। সেই শপথের জন্য তাদের হিউম্যান রাইটস সম্মেলন হয়েছে 1950 সালে। হ্যাঁ, আর 51 সাল থেকে ওটাও ফাংশনাল হয়। এইটাই ফাংশনাল হয়ে এটাকে বলে, আমি ডিটেল যাব না বলেছি, IOE। IOE তো বোধ হয় নাকি IC আছে, একটু পরে মনে পড়বে।
ফাইনালি এটা শেষ করে একটা সুপ্রিম কোর্ট আনা হলে, এবং ওই প্রত্যেকটা ওখানে বোধহয় 48টা দেশ ছিল, সম্মেলন হয়েছিল, তারা সবাই ওই ইউরোপিয়ান ঐক্য, আইও, এই টাইপের কিছু একটা নাম হবে, আমি একটু পরে আমি দিয়ে দেবো, ভুলে গেছি যেটা, সেটা দিয়ে দেবেন পরে। ওকে, সার কথা হলো যে এখানে তাদের যে হিমোলাইটটা হয়, সেখানে এটা তারা নিচ্ছিল যে তারা হিটলারকে বিরোধিতা করবে, তারা যে এখন থেকে যে রাষ্ট্রটা বানাবে, এই দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, তখনও রাষ্ট্রগুলো ছিল জাতি রাষ্ট্র, মানে ইংল্যান্ড এটা হলো অ্যাংলিকান লোকেদের রাষ্ট্র, এই দেখেন জাতিবাদ, শেখ মুজিবের মতন। বাংলাদেশ কোন বাংলাদেশ জাতীয়বাদ বাংলাদেশ, সো জাতি, সো জাতিভিত্তিক রাষ্ট্র বানানো, রিপাবলিক বানানো, রিপাবলিক কিন্তু জাতিভিত্তিক, এই ছিল ট্রেন্ডটা। ক্লিয়ার? এই সম্মেলনে বলা হচ্ছে এখন থেকে জাতি মাতি ভুলে যাও, বাদ, তাহলে কি হবো? অধিকার ভিত্তিক রিপাবলিক। এই অধিকার ভিত্তিক রিপাবলিকের হিউম্যান রাইট সম্মেলন, মানবাধিকারের একটা সম্মেলন হয়েছে 1950। এই অনুযায়ী রাষ্ট্র মাত্রই তার নাগরিকরা সব সমান, বলা থাক আর না থাক, আগে কি যাই বলা থাক না কেন, হিটলারিজম উঠার কোনো সম্ভাবনা যেন না থাকে। তুমি অমুক জাত, আচ্ছা বুঝছি তুমি ইহুদি না, আচ্ছা তোরা মার কাট, ওটা নির্মূল করে দেয়, ওটা শরিয়ার কমিটি ডেকে নিয়ে আস, উনি একটা নির্মূল কমিটি বানাবে। নির্মূল মানে কি? ক্লিনজিং, আরেকটা এথনিক গোষ্ঠীকে ক্লিন করে দিবেন। তাহলে জাতি রাষ্ট্র বানালেই পরেই আরেকটা কোনো জাতিকে, আরেকটা কোনো ধর্মের লোককে আপনি ক্লিন করার বুদ্ধি করবেন। এই জন্য তারা তাদের জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা আজকে থেকে কেউ আর জাতি রাষ্ট্র হবো না। এই সম্মেলনটাই হয়েছিল 1950 সালে। এই হিউম্যান রাইটের সাথে জড়ায় যাচ্ছে, অধিকারের সাথে জড়ায় যাচ্ছে ইউরোপিয়ান সবগুলো, অন্তত মেজর সবগুলো রাষ্ট্রই, সেই জন্য কেউ আর জাতি রাষ্ট্র না। অ্যাংলিকান রাষ্ট্র বলতে পারে না তারা এই ইয়েটা মানলে। হ্যাঁ, মনে পড়েছে, এটার নাম ছিল কাউন্সিল অফ ইউরোপ, কাউন্সিল অফ ইউরোপ, সিওই। এখনো কাউন্সিল অফ ইউরোপের আন্ডারে একটা সুপ্রিম কোর্ট আছে, এবং ওই সুপ্রিম কোর্টের আন্ডারে নিজের দেশের কোর্ট শেষ করে ওই কোর্টে গিয়েও একটা মামলা দেওয়া যায়। খালি একটু সংক্ষেপে বলে রাখি, কিছুদিন আগে ফ্রান্সের অ্যান্টি ইসলামিক মুসলমান সহ্য ছিল না, রাস্তায় বোরকা পরে গেলে পরে, হিজাব পরলে পরে ফাইন করতো $100 করে। সরকার ঘোষণা করছে এটা হলো অন্যায় কাজ। ফ্রান্সের সমস্ত কোর্ট টোট ফালায়, সুপ্রিম কোর্ট পর্যন্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আইনটা ঠিক আছে, চিন্তা করে, এক্সেপ্ট সিওই এর যে আন্ডারে যে কোর্টটা আছে, সে বলছে না, এটা ঠিক নেই, এটা ফিট করে না আমাদের এই 50 সালের যে আমাদের জন্মের সময়কার যে ওয়াদা, তার সাথে এটা যায় না, এটা বৈষম্য হচ্ছে, সো বৈষম্য করা যাবে না। তাহলে এটা দিয়ে আপনি সিওই এর গুরুত্বটা, মাহাত্মটা টের পাইলেন। এর একটা সম্মেলন হয়েছিল 1950 সালে। তাহলে এই যে সাকসেসিভলি হিউম্যান রাইটের প্রসঙ্গগুলো এসে ইউএন এর সাথে জড়ায় যাচ্ছে। এখন খেয়াল করেন, কমিউনিস্টদের চোখে যদি দেখেন আপনি, 50 সাল মানে স্টালিন তখন বেঁচে আছে, স্টালিন এটাকে দেখতেছে, হ্যাঁ এটা পশ্চিম, এটা হলো বুর্জোয়াদের শাসন, এগুলা ও ওভাবে দেখতেছে। এরপরে বলতেছে যে তাহলে এটা ফালা দিতে হবে, বাদ দিতে হবে, দিয়ে ওর গায়ে একটা সাম্রাজ্যবাদ নামে একটা সাইনবোর্ড টাঙাই দি। আর ও নিজে কি করলো? ও নিজে তো রিপাবলিক করবেই না, এটা তো পছন্দ না। যেখানে রিপাবলিক ওয়ালারা জাতি রিপাবলিক ফালাই দিয়ে অধিকার ভিত্তিক রিপাবলিকের দিকে চলে যাচ্ছে, স্টালিনের এটা নিয়ে কোনো সেন্স নাই। ও আমাদের কাছে এসে বলতে হচ্ছে তুমি জাতীয়তা বাদ করো, জাতি রাষ্ট্র আর দরকার নেই। দেখেন ও একটা কারেকশন করছে। হোল ওয়েস্ট যেখানে জাতিবাদী নেশন স্টেটটাকে ফালাই দিতেছে, রিপাবলিককে বানাচ্ছে এটা অধিকার ভিত্তিক রাষ্ট্র হিসাবে, সেখানে কমিউনিস্ট স্টালিন এটাকে নিয়ে যাচ্ছে জাতীয়তাবাদ, আর রিপাবলিক শব্দটা তবু নেবে না, শ্রেণী রাষ্ট্র বানাবে। ওকে, তার মানে জাতিসংঘের জন্ম থেকে একটা কনফ্লিক্ট থেকে গেল। তাহলে যারা কমিউনিস্ট অরিজিনের দেশ আসতেছে, তারা এবার অধিকারের ব্যাপারটা মানবে না, এর চেয়ে আসল কথা। যেহেতু ব্যক্তিই নাই ওখানে, যেহেতু কমিউনিস্ট দেশের মধ্যে ব্যক্তি ধারণা নাই, ব্যক্তিবোধও নাই, শ্রেণী আছে, জনগণ ধারণা নাই, ফলে জনগণের সবার অধিকার রক্ষা না এরকম কোনো ধারণা তারা হোল্ড করে না, বিশ্বাস করে না, তাদের চিন্তায় নেই, কনস্টিটিউশনে তাদের পার্টি বিশ্বাস করে না এরকম শব্দ।
আমি মুক্তিযোদ্ধা রাজাকার যাকে আমি ট্যাগ দিব তারে মারিয়া ধরে গুম খুন অপহরণ সবকিছু করা যায় আমার। হাসিনার আমলে দেখেছেন আপনারা, এটি তো কমিউনিজম। সো স্ট্যালিনের কমিউনিজমটা হচ্ছে আসলে এরকম। তাহলে ইউরোপ কোন পথে গেল, কমিউনিস্ট কোথায় গেল? ওকে, এইবার এরই প্রতিক্রিয়া এবার আসতেছে যেটা, যে তাহলে অধিকার দূর না, এই ঝগড়াটা বেড়ে যাচ্ছে আসলে জাতিসংঘের ভিতরে। সমস্যা হচ্ছে জাতিসংঘ যদি কোনো অধিকার ভিত্তিক প্রোগ্রাম নেয়, কমিউনিস্ট রাষ্ট্রগুলো পার্টিসিপেট করে না, তো মহা সমস্যা। অন্তত দুইটা রাষ্ট্র যারা ভেটো পাওয়ারওয়ালা, তখন ইউএন আরেকটা উদ্যোগ নেয় যে আচ্ছা দুজনায় মিললে দুইটা অধিকারের সংজ্ঞা দিয়া, এই তখন কমিউনিস্টরা বলে তাদের অধিকারের ধারণা হলো এইটা। তাহলে এই অধিকারটা কি? এই অধিকারটা পলিটিক্যাল অধিকার। খেয়াল করে দেখেন, রাষ্ট্রকে শুরুতেই পলিটিক্যালি স্বীকার করে নিতে হবে নাগরিকের অধিকার কি, পিছলালে চলবে না। আপনি অন্য মৎস্য চিকিৎসা বাসস্থান আনবেন, রাষ্ট্রের মূলত আছে কি আছে না খবর নাই, এটা তো তখন জবরদস্তিতে আমাদেরও আছে একটা অধিকার ধারণা। এই বললে কমিউনিস্ট যেটা হাজির করছিল ওইটা এটা। কমিউনিস্টের পলিটিক্যাল অধিকার বলে তো পারবে না কিছু। আমি সরি, যারা যারা ট্রেড ইউনিয়ন করেন, কমিউনিস্ট ট্রেড ইউনিয়ন, তাদের জন্য আমি দুঃখিত। আপনাদের এত প্রাণপ্রিয় শব্দ অধিকার, এটা কমিউনিজম এটা এগ্রি করে না। কমিউনিজমে অধিকার বলে কোনো ধারণা নেই। আর একবার বলে রাখছি, পরিষ্কার করে শুনে রাখেন, কমিউনিজমে অধিকার বলে কোনো ধারণা নাই। কমিউনিজমের অধিকার হলো এই যে এটা, অন্য মত চিকিৎসা বাচ্চা। ক্লিয়ার আছে এবার? সব বেশি বাইরেন না, নিজের সীমাবদ্ধতা খেলে। এইটাই যখন ইভেন জাদা মাথা করে তালতুল দিয়া একটা কিছু বানাইছিল, ওটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সেখানে এই রেজলিউশনটা পাস হয়েছিল। দিয়ে এটা জবরদস্তিতে, আচ্ছা ঠিক আছে আপনারা কি বুঝতে চান অধিকার বিষয়, তখন কমিউনিস্টের যে ফর্দটা দিছিল এটা হলো সেটা। কিন্তু পরিষ্কার এটা হলো বৈষয়িক অধিকার, বৈষয়িক জিনিসপত্র, একটা রাষ্ট্রের সামর্থ্য সাপেক্ষে দিবে এটা। ইভেন আমেরিকার রাখেন ঝগড়া চলতেছে চিকিৎসা নিয়ে, ওবামা এসে বলতেছে যে আচ্ছা চিকিৎসার বিল কে দিবে, ওবামা এসে চিকিৎসার বিল দিতে চায়, ট্রাম্প এসে বলে না দেওয়া যাবে না, রাষ্ট্রকানুন চিকিৎসার দায় দায়িত্ব নেবে। এগুলো আমেরিকান প্রবলেম। ইউরোপে যান, ইউরোপের প্রতিটা দেশ করছে কি, ভাই এই ট্রেড ইউনিয়নের গেঞ্জাম সহ্য করা যাবে না, ওই চিকিৎসার সবারটা দিবে, মানে না। এই জন্য ইউরোপ হলো এরকম। তাহলে সামর্থ্য আছে বলে দিচ্ছে। তাহলে এই জিনিসগুলা আপনি অধিকার বলবেন কি বলবেন, ডাজ নট ম্যাটার, বাট এগুলা পলিটিক্যাল অধিকার না। পলিটিক্যাল অধিকার এই যে এটা, কনস্টিটিউশনালি কি অধিকার দিয়েছেন আপনি ওকে সমান মনে করেন কি না, আসল কথায় আসেন। দুন এটা সেটা মানাইলে হবে না। কাউন্সিল অফ ইউরোপের ধারণা মানেন না মানেন না, সোজা কথায় আসেন। পিছলাই এদিক ওদিক চলে গেলে হবে না, কমিউনিজম মারাইলে হবে না। ক্লিয়ার আছে? আজকে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।